হেভি কিছু খেতে দিত না, খুব স্ট্রিক্ট ডায়েট মেনটেন করেছে ক্যারেক্টারের জন্য, আরও ওয়েট লুজ করতে হবে। তো আমাকে দাদা রাতে ফোন দিয়ে জিজ্ঞেস করতেন তুমি কি রাতে খেয়েছো, আমি খেতাম না, মানে আমাকে বলতো যে তুমি খাবার স্কিপ করো। বাস্তব জীবনের মৌ খান আর পরি তো দুটো একেবারেই ডিফারেন্ট ক্যারেক্টার। সো এটা হওয়ার জন্য আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। যে মৌ খানের এমন কোনো শখ আছে যে আইফোন 17 নিতে হবে বা আইফোন 17 নিয়েছে? আইফোন আমি অনেক আগে থেকে ইউজ করি। শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, ওনার সাথে কাজের সুযোগ পেলে তো আমার অবশ্যই ভালো লাগবে। সো আমি অবশ্যই কাজ করতে চাই। দর্শক, এটি নিউজের স্টার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাহাদাত রিফাত। আজকে আমাদের সাথে আছেন এমন একজন অতিথি যার সিনেমা এই দুর্গাপূজায় মুক্তি পেয়েছে এবং দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলছে। তার সাথে আজকে কথা বলবো এবং এই সিনেমায় যুক্ত হওয়ার গল্প শুনবো এবং তার বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানবো। অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছে, কারণ এই সিনেমাটা আমার জীবনের প্রথম অভিনীত সিনেমা। সো এটা নিয়ে আমার অনেক পরিকল্পনা ছিল, অনেক স্বপ্ন ছিল। তো এতদিন পরে রিলিজ পেয়েছে, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, গল্পের আমরা দেখেছি যে পরি চরিত্রে অভিনয় করেছেন। বাস্তব জীবনের মৌ খান এবং পরি হয়ে ওঠার পেছনে যদি গল্পটা একটু আমাদেরকে বলতেন, বা কতটা চ্যালেঞ্জিং ছিল? অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ বাস্তব জীবনের মৌ খান আর পরি তো দুটো একেবারেই ডিফারেন্ট ক্যারেক্টার। সো এটা হওয়ার জন্য আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, যেমন বলবো হার্ড ওয়ার্ক করতে হয়েছে। যেমন আমাকে দাদা বলেছিলেন, সুজন বুড়ো দাদা আমার ডিরেক্টর, উনি আমাকে বলেছিলেন যে তোমার এই ক্যারেক্টারের জন্য আরও ওয়েট লুজ করতে হবে। তো আমাকে দাদা রাতে ফোন দিয়ে জিজ্ঞেস করতেন তুমি কি রাতে খেয়েছো, আমি খেতাম না, মানে আমাকে বলতো যে তুমি খাবার স্কিপ করবা বা ভেজিটেবল জাস্ট স্যুপ টুপ নর্মাল খাবার খেয়ে থাকবা, মানে হেভি কিছু খেতে দিত না। খুব স্ট্রিক্ট ডায়েট মেনটেন করেছি যাতে আমি একদম ওরকম জীর্ণ শীর্ণ ক্যারেক্টার, মানে জীর্ণশীর্ণ শরীরটা আমার দেখানো হয়েছে, ওরকমের জন্য আমার আসলেই না খেয়ে থাকতে হয়েছে। তো এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আচ্ছা, আমরা গল্পে যতটুকু দেখেছি যে শেষ পর্যায়ে এসে বা একটা বাচ্চাকে আসলে পাওয়ার পর তাকে বড় হলো এবং সে একসময় প্রতারণার ফাঁদে পড়লো এবং তাকে একটা জায়গায় বিক্রি করে দেওয়া হলো, এই ধরনের একটা বিষয় আমরা দেখেছি। আসলে এই যে বাস্তব জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, বাস্তব প্রেক্ষাপটে এই গল্পের সাথে কতটা মানে বাস্তব জীবনে ঘটছে কি বলবেন আসলে সব মিলিয়ে? বাস্তব জীবন থেকে তো আসলে সিনেমার গল্প নেওয়া হয়, তো বাস্তবতার বাইরে তো অনেক কিছুই না। তো বাস্তব জীবনে এইসব ঘটনা যাদের সাথে ঘটছে তাদের জন্য আসলে অনেক সমবেদনা, তাদের সমাজের জন্য বলতে চাই যে এরকম কোনো কিছু আসলে হওয়া উচিত না আমাদের সমাজে। আমরা চাই একটা মেয়েদের জন্য সিকিওর একটা সমাজ ব্যবস্থা হোক, মেয়েরা যাতে আমরা অবলীলায় চলাফেরা করতে পারি, মাথা উঁচু করে বাঁচতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি আমরাও। তো আমরা আমাদের চলার পথে যেন এরকম কখনো ফেস না করি, যাতে আমাদের জীবনে এরকম দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যদি শাকিব, যেহেতু সিনেমা করছো, বেশ কয়েকটা সিনেমা করে ফেলছো এবং আরও কাজ করছো, হঠাৎ বৃষ্টি রিমেক হচ্ছে, যদি অফার আসে যে শাকিব খানের নায়িকা হওয়ার জন্য তোমার কাছে কালকে একটা ডিরেক্টর আসলো যে সাইন করার জন্য, কি বলবা? অবশ্যই আমি ভালো কাজ করতে চাই, কজ শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, ওনার সাথে কাজের সুযোগ পেলে তো আমার অবশ্যই ভালো লাগবে। সো আমি অবশ্যই কাজ করতে চাই। শাকিব খানের লাস্ট সিনেমা কবে দেখা হয়েছে? বরবাদ দেখেছি। কেমন লেগেছে? কি বলবো? খুবই ভালো লেগেছে, অসম্ভব রকমের ভালো লেগেছে। আচ্ছা, শাকিব খান শোনা যায় আসলে দেশের নায়িকাদের সাথে তেমন একটা কাজ করতে এখন অভ্যস্ত না, বা অনেক এরকম গুঞ্জন আছে যে সে বিদেশি নায়িকাদের সাথে বেশি কাজ করতে ইচ্ছুক। সেক্ষেত্রে আসলে এই বিষয়টা আসলে তোমার একজন দেশের অভিনেত্রী হিসাবে কি বলবো? দেশে তো উনি বেশ কিছু কাজ করছেন, লাস্ট ঈদেও ওনার কাজ গেল, দেশের নায়িকার সাথে কাজ করেছেন। তো ওনার কাছে যেটা মনে হবে গল্পের সাথে যে যাচ্ছে তাকেই তো নিয়ে কাজ করছেন উনি। সো এই বিষয় নিয়ে আমার বলার কিছু নেই, কজ উনি যাকে পারফেক্ট মনে করবেন ওনার ক্যারেক্টারের জন্য তাকে নিয়ে উনি কাজ করছেন। নিজেকে কি মনে হয় যে অভিনেত্রী নাকি চিত্রনায়িকা? দুটোই, কারণ আমি দুটোই প্লে করেছি। আচ্ছা, পরিকল্পনাটা কি আসলে নিজের জীবন এবং অভিনয় সবকিছু মিলিয়ে পরিকল্পনাটা কি? জীবন অভিনয় নিয়ে অবশ্যই পরিকল্পনা আছে, সেটা হচ্ছে যে আমি একজন অবশ্যই ভালো অভিনেত্রী হতে চাই। আমার পথ চলা এখনও অনেক বাকি, যদি আল্লাহ রহম করেন ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো কাজ করতে চাই, দর্শকদের মনে জায়গা নিতে চাই, দর্শকদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। যদি নিজেকে ব্যাখ্যা করতে বলি, মানে যদি নিজেকে নিজের সম্পর্কে বলতে বলি, কি বলবো? আমি মানুষকে অনেক বিশ্বাস করি। আর ভালো মানুষ, আমি ভেরি গুড সোল। আচ্ছা, এই যখন বড় পর্দায় দেখছে দর্শক এবং ফ্যামিলি মেম্বারও দেখছে, কেমন অনুভূতি, তারা কি বলছে যে যখন দেখে সিনেমায়, কি বলে তারা?
অ্যাপ্রিসিয়েট করে, সবাই অনেক প্রশংসা করে। আর যদি আমার আম্মু দেখে যখন আমার কাজ, আমাকে বলে যে এই কাজটা এরকম হলে হয়তো ভালো হতো বা আরও বেটার হতো, বা ভালো হলে অবশ্যই বলে যে এটা খুব ভালো হয়েছে, খুব ভালো করেছো, ভালো লাগে। এই যে দীর্ঘ যাত্রায় কখনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে, যে বাধা বা কোনো সমস্যা? বাধা সমস্যা বলতে যেটা বলবো যে কাজ, আমরা কাজের মানুষ, রেগুলার কাজ করতে চাই। যেমন এখন একটু টাইমটা অনেকের জন্য খারাপ যাচ্ছে, অনেক কাজের হয়তো জায়গাটা অনেক ছোট হয়ে আসছে, কমে যাচ্ছে। আগে যেমন আমরা গল্প শুনেছি যখন শাবনুরাপুরা, পূর্ণিমাপুরা কাজ করতেন বা শাবানা ম্যাডামরা কাজ করতেন, অনেক বেশি কাজ ছিল, সিনেমা অনেক বেশি নির্মাণ হতো, অনেক বেশি সিনেমা হল ছিল, রেগুলার কাজ হতো। তখন মানুষের কাজের জায়গাটা অনেক বড় ছিল, আর্টিস্টদের কাজের জায়গাটা, নিজেকে ডেভেলপ করার জায়গাটা বেশি ছিল। তো এখন আমি এটাকেই প্রতিবন্ধকতা ভাবি, কজ হচ্ছে আমাদের যদি আরও সিনেমা হল থাকতো, আরও অনেক বেশি সিনেমা নির্মাণ হতো, আমাদের কাজের জায়গাটা বড় হতো, আমাদের সব শিল্পীরা আমরা একসাথে কাজ করতে পারতাম। তো আমি চাই যে আমাদের হলগুলো আবার আরও বেশি হোক, আরও বেশি হল নির্মাণ হোক, আমরা শিল্পীরা আরও অনেক বেশি কাজ করি, আরও সামনের দিকে এগিয়ে যাই, সবাই মিলে দলবদ্ধ হয়ে টিম ওয়ার্ক করি, সবাই মিলে কাজ করি। আচ্ছা, মোখান দেখতে খুব মিষ্টি, কিন্তু তার কাজটা কম হচ্ছে, এটার পেছনে আসলে কারণটা কি? তাকে কি ইন্ডাস্ট্রি ঠিকভাবে ব্যবহার করতে পারছে না, নাকি অন্য কোনো কারণ? কাজটা কম হচ্ছে বলতে আমার কাছে যে কাজগুলো এসেছে, আমি তো বেশ কিছু সিনেমাই করলাম, 10-12টা সিনেমা করে ফেললাম, আর 3টা সিনেমা শুটিং রানিং আছে। তো আমি বলবো যে যে গল্পগুলো আমার কাছে এসেছে, আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি পিক করেছি। বাট আমি অনেক কিছু হয়তো আমি অনেককে বলি না যে ভাইয়া আমাকে এই কাজে নিয়েন, বা আমি কখনো মেনটেন করা, কারোর সাথে কমিউনিকেশন করা, এগুলো হয়তো আমার একটু কম আছে। হয়তো এই কারণে আমি যতটুকু এফোর্ট দিয়েছি ততটুকুই আমি অ্যাচিভ করেছি। সো আমার এখানে কোনো আমার দুঃখ নেই যে আমি কেন পারলাম না বা কেন হলো না। আমার কাজ তো রিলিজ হচ্ছে, আমার 23-এ সিনেমা রিলিজ হলো, 24-এ হলো, 25-এও সিনেমা রিলিজ হলো, সামনে আরও বেশ কিছু সিনেমা আছে। সো সব কিছু নিয়ে আমি খুবই আশাবাদী, আমি খুবই পজিটিভ একজন মানুষ। সামনে ভালো কাজ আসবে ইনশাল্লাহ, তখন এই কথাগুলো আর থাকবে না। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে একটা গুঞ্জন আছে যে আসলে ডিরেক্টরদের বা প্রডিউসারদেরকে আসলে বিশেষ সুবিধা দিতে হয় বা তাদের সাথে একটা সম্পর্ক মেনটেন করতে হয়। এই ধরনের কোনো অফার বা এই ধরনের কোনো কিছু ফেস করেছেন কিনা এই দীর্ঘ জার্নিতে? না, আমি তো এখন পর্যন্ত এরকম কিছু দেখলাম না। কারণ আমার প্রথম সিনেমার যিনি ডিরেক্টর সুজন বড়ুয়া দাদা, ওনাকে আমি এখনও বাবা ডাকি। ওনার ওয়াইফ যিনি বৌদি, আমাকে নিজের সন্তানের মতো আদর করেন। ওনাদের ফ্যামিলি সবাই, ওনার মা যতদিন বেঁচে ছিলেন অনেক আদর করতেন সবাই আমাকে। আমার প্রডিউসার প্রথম সিনেমার অনুপ বড়ুয়া দাদা, তো আমাকে সবসময় বলে মৌ তো আমাদের ঘরের মেয়ে। সো এত সুন্দর একটা টিমে আমি কাজ করেছি। এরপরে আমি যতগুলো মানুষের সাথে কাজ করেছি, যতগুলো ডিরেক্টরের সাথে আমি কাজ করেছি, প্রত্যেকটা মানুষ অনেক ভালো ছিলেন, সাপোর্টিভ ছিলেন, সবাই আমাকে অনেক মানে বলবো যে আমার জায়গায় আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। সো আমি তো এরকম কোনো কিছু ফেস করিনি। এই ধরনের গুঞ্জন তো আছে আসলে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, গুঞ্জন অবশ্যই আছে। এখন গুঞ্জন যদি থাকে, গুঞ্জন কোন সেক্টরে নেই আপনি সেটা বলেন। গুঞ্জন আপনি শুধু সিনেমা ইন্ডাস্ট্রি কেন, কর্পোরেটে যান বা যে কোনো সেক্টরে যান, গুঞ্জন সব জায়গায় থাকে। কিন্তু আমি কিভাবে সেটাকে নিচ্ছি, আমি কিভাবে নিজেকে মেনটেন করছি, সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি যদি একটা খারাপ জিনিসকে প্রায়োরিটি না দেই, আমি যদি ওইখান থেকে আমি নিজেকে আড়াল করে রাখি বা আমি নিজেকে সেভ করে রাখি, তাহলে তো আমার জীবনে এরকম কোনো কিছু আসবে না। এই যে আপনি বলছিলেন যে নিজেকে আসলে সেভ করে রাখা, আসলে কি সম্ভব? মানে ইন্ডাস্ট্রিতে আসলে সম্ভব, বা এটা কতটা আসলে বাধা বা কতটা আসলে কঠিন বিষয়? কেন সম্ভব নয়? একজন মেয়ে চাইলে সব কিছু পারে, একজন মানুষ চাইলে সব কিছু পারে, আমি মনে করি। কারণ একজন মানুষ যদি চিন্তা করে যে আমি এই জিনিসটা করব না, তাহলে কেন তার জীবনে খারাপ কিছু আসবে? সে যদি খারাপ কোনো কিছু গ্র্যাব না করে, খারাপ কোনো কিছুকে সে মানে অ্যালাউ না করে, তাহলে খারাপ জিনিস তো তার জীবনে আসবে না। আচ্ছা, খুব একটা ভাইরাল বিষয় চলে এসেছে যে আইফোন 17, যে আইফোন 17 নিয়ে আসলে এই নায়িকাকে গিফট করছে, আবার এই কিনছে, ও কিনছে, মানে একটা ইন্ডাস্ট্রিতে মোটামুটি একটা খুব আলোড়ন সৃষ্টি হয়েছে এটা নিয়ে। যে মৌখানের এমন কোনো শখ আছে কিনা যে আইফোন 17 নিতে হবে বা আইফোন 17 নিয়েছে? আইফোন আমি অনেক আগে থেকে ইউজ করি। আইফোন আমি যে নায়িকা হয়ে ইউজ করছি তা না, আমি আইফোন ইউজ করি 4S যখন ছিল তখন থেকে। আমার প্রথম আইফোন ছিল আইফোন 4S।
তো এখন চলে এসেছে 17, আমি এখনো 17 কিনিনি, বা আমার ভিতরে ওই জিনিসটা নেই যে আমার কালকেই কিনতে হবে, নতুন এসেছে ট্রেন্ডিংয়ে এখনই লাগবে। না, আমার যদি প্রয়োজন মনে হয় আমি কিনবো, বা ইচ্ছা হলে কিনবো, এমন তো কোনো কিছু না যে আমার কালকেই লাগবে, এখনই লাগবে, এরকম কোনো কিছু না। আচ্ছা, সবশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, সিনেমা নিয়ে আসলে কি বলবেন শেষ? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার রিসেন্ট সিনেমা রিলিজ হয়েছে বান্ধব। আপনারা সবাই হচ্ছে ফ্যামিলি নিয়ে হলে গিয়ে বান্ধব দেখুন, অনেক ভালো লাগবে, অনেক সুন্দর গল্পের সিনেমা। আর বাংলা সংস্কৃতিকে ভালোবাসুন, আমাদেরকে ভালোবাসুন, প্রচুর বাংলা সিনেমা দেখুন, ফ্যামিলিকে টাইম দিন, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ মৌ, আবার হয়তো বা কখনো দেখা হবে আর নতুন সিনেমা নিয়ে আসবা, সেটাই শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।